শামীম হোসেন পাটোয়ারি যদি এই ম্যাচটা জেতাতে পারতেন ঢাকা ক্যাপিটালসকে, নিদেন পক্ষে খেলাটাকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন, মানে সুপার ওভারে গিয়েও তো জেতার সুযোগটা থাকতো, তাহলে কেবলমাত্র এইবারের বিপিএল না, বিপিএল ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস হিসেবে এটাকে আমাদের মনে রাখতে হতো। আমরা এখনো মনে রাখবো, এখনো এটা এবারের বিপিএল এর অন্যতম সেরা ইনিংস হয়েই থাকবে। কিন্তু ধরেন বছর কয়েক পর হয়তোবা আমাদের সেই স্মৃতিতে ধুলো জমে যাবে, কেননা ম্যাচটা শেষ পর্যন্ত শামীম জেতাতে পারেননি। কি অসাধারণ, কি অবিশ্বাস্য, স্রোতের বিপরীতে কি দুর্দান্ত একটা ইনিংস শামীম খেললেন। ৪৩ বলে অপরাজিত ৮১ রানের ৯টা চার ৩টা ছক্কায় সাজানো ইনিংস। কিন্তু এই সব কিছুই আসলে তার ইনিংসের মাহাত্ম্য অতটা বোঝাতে পারছে না যদি না আপনি খেলাটি দেখে থাকেন, যদি না আপনি খেলার শেষ সময়টা দেখে থাকেন, যদি না আপনি শেষ ২ ওভারের পরিস্থিতিটা নিজের চোখে দেখে থাকেন। হারা ম্যাচ, নিশ্চিতভাবে হারা ম্যাচ। শামীম যেইভাবে জয়ের কাছাকাছি ঢাকা ক্যাপিটালসকে নিয়ে গিয়েছিল, তাতে করে আপনি শুধুমাত্র সিলেট টাইটান্সের সমর্থক না হলে, নিরপেক্ষ ঢাকার সমর্থক হলে তো কথাই নেই, নিরপেক্ষ সমর্থক হলেও শামীমের জন্য আপনার একটুখানি খারাপ লাগারই কথা। ম্যাচটা তিনি ঢাকাকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত সিলেট টাইটান্স ম্যাচটা ৬ রানে জিতে নিয়েছে। টুর্নামেন্টের শুরুটা সিলেট টাইটান্সের ভালো হয়নি, ঘরের মাঠে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে শুরু হয়েছিল, কিন্তু তারপর তারা টানা দুটো ম্যাচ জিতলো। নোয়াখালী এক্সপ্রেসের পর তারা হারিয়ে দিল এই ঢাকা ক্যাপিটালসকে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচটা তারা জয়ে শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, কিন্তু এই ম্যাচে এসে তারা হেরে গেল। ম্যাচটা শামীম পাটোয়ারির ব্যাটিং মাহাত্ম্যে পরিপূর্ণ যেমন, ঠিক তেমনিভাবে আজমতুল্লাহ ওমরজয়ের অলরাউন্ড পারফরমেন্সেরও একটা স্বাক্ষর রেখেছে। তবে ডিসাইডার শেষ পর্যন্ত কোনটা, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্সের ৬ রানের জয়ে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? ওই ২৪টা বল, নাকি সেই 10টা বল, নাকি একেবারে ওই একটা বলই? দেখুন, শামীম পাটোয়ারির কথা বলছিলাম, আপনি একদম শেষ থেকে শুরু করুন, যে শেষ ২ ওভারে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ৪৫ রান। শামীম পাটোয়ারি ৪৭ রানে নট আউট রয়েছেন তখন। উইকেট চলে গেছে ৮টা। ঢাকার জয়ের সম্ভাবনা কেউ কিন্তু আসলে দেখেননি, সত্যিকার অর্থেই কেউ দেখেননি। হ্যাঁ, শামীমের জায়গাতে পার্সোনাল গ্লোরি হচ্ছে, তার রানটা বাড়ছে, তার 50টা হবে, এইটা তার কনফিডেন্সের জন্য সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে। ভবিষ্যতে বাংলাদেশেরও হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে এই ইনিংসটা দিকে পেছনে ফিরে তাকালে তিনি ওই আত্মবিশ্বাসটা পাবেন। তবে এই ম্যাচটা জিতিয়ে ফেলবেন, শেষ ২ ওভারে ২ উইকেট হাতে নিয়ে ৪৫ রানের প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলবেন, অমনটা আসলে কেউ ভাবেননি। শামীম ওই সময় প্রায় আনথিঙ্কেবল যেটা, সেইটাকে বাস্তবে রূপ দিয়ে দিয়েছিলেন। ১৯ নম্বর ওভার করতে আসলেন আজমতুল্লাহ ওমরজয়, যিনি এই আফগানিস্তানের অলরাউন্ডার, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা অলরাউন্ডার। টি-20 ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়েও ৯ নম্বরে আছে তিনি, দেখলাম। কিন্তু তিনি আসলে খুবই খুবই প্রতিষ্ঠিত অলরাউন্ডার, যিনি এই ম্যাচটাতে প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামছেন এই জায়গাটাতে সিলেট টাইটান্সের হয়ে, এবং ব্যাটে তার ঝড় উঠেছে। বোলিংয়েও তিনি ৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিয়েছিলেন। কিন্তু ওই ওভারটাতে শামীম পাটোয়ারি তার উপরে চড়াও হন। প্রথমত হচ্ছে গিয়ে ওই যে রিভার্স স্ল্যাপে তিনি যে হচ্ছে গিয়ে একটা ৪ মেরে নিজের 50-তে পৌঁছে গেলেন। পরের বলে আবার ছক্কাটা মারলেন। ওই ওভারে আরো একটা ৪ মারলেন, এবং ১৮ রান নেয়ার প্রেক্ষাপটে লাস্ট ওভারে ২৭ রানের প্রয়োজনীয়তা এসে দাঁড়ালো। হ্যাঁ, ঠিক আছে, ৩১ না ৩২ বলে শামীম 50 করেছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও শেষ ওভারে এই ২৭ রানটা হবে আর কিভাবে? তখনও আসলে খুব একটা এটা ভাবা যায়নি যে ম্যাচটা ওই পর্যায় পর্যন্ত শামীম পাটোয়ারি নিয়ে যাবেন। লাস্ট ওভার বোলিং করতে আসলেন মোহাম্মদ আমের, যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে এত বছরের অভিজ্ঞ, এবং তখনও ম্যাচ জয়ের জন্য সিলেট টাইটান্স ওভারওয়েলমিং ফেভারিট। প্রথম বলটা শামীম পাটোয়ারি ৪ মারলেন মোহাম্মদ আমিরকে, ৬ বলে ২৭ রান থেকে হয়ে গেল ৫ বলে ২৩ রান। আমিরের নেক্সট বলটা ওয়াইড হলো, অতএব সেই ৫ বলে ২২ রান। নেক্সট বলটা নো বল হলো, ৫ বলে ২১ রান, এবং ফ্রি হিটে শামীম পাটোয়ারি একটা ছক্কা মেরে দিলেন, ৪ বলে প্রয়োজন ১৫ রান।
তখন কিন্তু এইটাকে মনে হচ্ছিল যে শামীম যেই ফর্মে রয়েছেন এবং যেইভাবে তিনি ব্যাটে কানেক্ট করতে পারছেন, যেইভাবে তিনি সব ধরনের তার ওই ট্রেডমার্ক শর্ত রয়েছে এই যে একেবারে এই কি বলা চলে যে স্কোয়ার লেগ, ফাইন লেগের উপর দিয়ে তিনি যেই শটটা খেলেন এবং এই ইনিংসটাতে তিনি হচ্ছে গিয়ে ওই রিভার্সটা খুব ভালো খেলেছেন। স্ট্রেইট যে একটা ৪ মেরেছেন সেটা তো অসাধারণ। ফলে ৪ বলে ১৫ রানের ইকুয়েশনটা মিটিয়ে শামীম পাটোয়ারি ফেলতে পারবেন বলেও মনে হচ্ছিল। যদিও আমিরের করা নেক্সট বলটা এটা তিনি আসলে ছেড়ে দিলে হয়তো বা ওয়াইডি হতো। মারার চেষ্টা করেছিলেন, ব্যাটের ইনসাইড পার্টে লাগলো, কোনো রান হলো না। ৩ বলে ১৫ রান হয়ে গেল। নেক্সট বলে তো তিনি আবার একটা ৪ মেরে দিলেন। ২ বলে ১১ রান। নেক্সট বলে তো তিনি আরো একটা ৪ মেরে দিলেন। লাস্ট বলে তখন ৭ রান প্রয়োজন। না ৭ রান নিতে পারবেন না। কিন্তু লাস্ট বলটাতে তিনি যদি ছক্কা মারেন তাহলে তো ওইটা খেলাটা সুপার ওভারে পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং শামীম পাটোয়ারির পক্ষে তো সেটা আসলে সম্ভব ছিল। মোহাম্মদ আমির ওই সময় তার এই এত বছরের সকল এক্সপেরিয়েন্স ঢেলে এনে একটা যে বলটা করলেন, পারফেক্ট একটা ইয়র্কার তিনি করলেন, যে ইয়র্কারে শামীম পাটোয়ারির ব্লক করা ছাড়া আসলে কিছু করার ছিল না। মানে তিনি চাইলে মারতে যেতে পারতেনই, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বা বোল্ড হয়ে যেতে পারতেন, এলবিডব্লিউ হয়ে যেতে পারতেন। অসাধারণ একটা ডেলিভারি মোহাম্মদ আমির ওই লাস্ট বলটাতে করলেন। ফলে শামীমের ওইখানটাতে সত্যিকার অর্থেই তেমন কিছু করার ছিল না এবং ৬ রানে ম্যাচটা শামীম পাটোয়ারি দল ঢাকা ক্যাপিটালস হেরে গেল। শামীম পাটোয়ারি নিজে আসলে ট্রাজিক হিরো হয়ে গেলেন। তাহলে দেখেন এই যে লাস্ট ২ ওভারের যে অবস্থা, সেখানে কি ম্যাচটা কি করে ফেলেছিলেন শামীম পাটোয়ারি এবং লাস্ট বলে যে আমি বলছি যে এক বলের যে হিসাব, এইটা হচ্ছে গিয়ে সেই এক বলের হিসাব। লাস্ট বলে ছক্কা মারলেই তো সকল কিছু গিয়ে এই জায়গাটাতেই চলে আসতো না? আপনি আমাকে বলেন তো দেখি। এবার নাম্বার 2 আসেন টার্নিং পয়েন্টে, যেটা আমি বলছিলাম যে ২৪ বলের হিসাব। ২৪ বলের হিসাবটা কি? আজমতুল্লাহ ওমর জয়ের ইনিংস। ঢাকার এইখানটাতে বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটান্স যে ১৭৩ রান করেছে সেইটা মূলত আজমতুল্লাহ ওমর জয়ের ওই বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটার সৌজন্যেই। ঢাকার শুরুতেই তারা ২টা উইকেট হারিয়ে ফেলেছে, রনি তালুকদার এবং তিনি নেমেছিলেন যে মেহেদী হাসান মিরাজ, তাদের উইকেট পরপর ২ ওভারে ৭ রানের মধ্যে হারিয়ে ফেলেছে। তারপরে একটা পার্টনারশিপ হয়েছে সাইম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে, সেই পার্টনারশিপটাও ব্রেক হয়েছে পরপর ২ ওভারে যখন ২ জন আউট হয়ে যান ৬ রানের মধ্যে। একটু পরে আফিফ হোসেন আউট হয়ে গেছে। এখানে এই এর কথাটা বলতেই হবে আসলে, পারভেজ হোসেন ইমনের কথাটা বলতে হবে যে টুর্নামেন্টে ৪ নম্বরে নেমে তিনি খুব ভালো করছেন। প্রথম ম্যাচে অপরাজিত ৬৫, পরের ম্যাচে ৬০। এই ম্যাচেও তিনি ৪৪ রানের একটা ইনিংস খেলেছেন। খুব ভালো একটা ইনিংস তিনি এই জায়গাটাতেও খেলেছেন। ফলে টি-২০ ফরম্যাটে জাতীয় দলে ওয়ার্ল্ড কাপের পরিকল্পনায় তাকে হয়তো বা আমরা মিডল অর্ডারের ওই জায়গাটাতেই দেখতে পাবো। যাই হোক, তারপরে গিয়েও যখন আফিফ আউট হয়ে গেলেন, ঢাকার ৫ উইকেট পড়ে গেল, তখনও কিন্তু তাদের স্কোরটা ওই যে ১৫০-১৬০ বড় জোর ওরকমই হতে পারে। আজমতুল্লাহ ওমর জয় সেই জায়গাটাতে ২৪ বলে অপরাজিত ৫০ রানের একটা ইনিংস খেলেন। হ্যাঁ, তিনি লাইফ পেয়েছেন, ১৫ রানের সময় তিনি একটা লাইফ পেয়েছেন, কিংবা ধরেন ওই যে সালমান মির্জার যে ১৯ নাম্বার ওভারে ২টা ৪ ২টা ছক্কা মারলেন, ওইখানটা তো লাইফ পেয়েছেন। বাট স্টিল খুবই ব্রুটাল একটা ইনিংস তিনি খেলেছেন, যেইটা ঢাকা ক্যাপিটালসকে ১০০ তাদের বিপক্ষে সিলেট টাইটান্সকে ১৭৩ রানের একটা পুঁজি এনে দিয়েছিল। ফলে আপনি ওইখানটাতে ওই এক বলের হিসাব টার্নিং পয়েন্টে রাখতে পারেন, আজমতুল্লাহ ওমর জয়ের এই ২৪ বলের হিসাবটা তো আপনি টার্নিং পয়েন্টে রাখতে পারেন। এবং থার্ড যেটা হিসাব আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ১০ বলের হিসাব। ১০ বলটা কি? ১৭৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে ঢাকা ক্যাপিটালস। শুরুতেই তারা একটা উইকেট হারিয়েছে, তারপরে পাওয়ার প্লেটা ওইভাবেই তারা প্রায় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু পাওয়ার প্লের একেবারে লাস্ট বলটাতে গিয়ে নাসুম আহমেদ ওইখানে উসমান খানের উইকেটটা তুলে নিলেন। ওই জায়গাটাতে তারা একটা ব্রেক থ্রু পেয়ে গেল এবং নেক্সট ওভারটাতেই দুইটা উইকেট তুলে নিলেন সেই আজমতুল্লাহ ওমর জয়। সাইফ হাসান এবং মোহাম্মদ মিঠুনের উইকেটটা তুলে নিলেন এবং নেক্সট ওভারটাতে যখন মেহেদী হাসান মিরাজ তিনি নাসির হোসেনকে আউট করলেন, এই ১০ রানের মধ্যে ৪টা উইকেট কিন্তু সিলেট টাইটান্স তুলে নিল। ৫ উইকেটে ৪২ রানে পরিণত হয়ে গেল ঢাকা ক্যাপিটালস। ফলে সেই জায়গাটাতেই তাদের ইনিংসের কোমরটা একেবারে ভেঙে দিয়েছে সিলেট টাইটান্স, সেটা বলা যেতেই পারে ওই ১০ বলের মধ্যে তারা যখন ৪টা উইকেট তুলে নিল। হ্যাঁ, এরপরে সাব্বির হোসেন এবং শামীম পাটোয়ারির একটা পার্টনারশিপ হয়েছে। সাব্বির আজকেও 20s করেছেন। তিনি একটা ছক্কা মারার পর নাসুমকে ওই ওভারেই তিনি লং অনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। শামীম পাটোয়ারির ওই সময় লড়াইটা কেবলমাত্র নিঃসঙ্গ যোদ্ধার লড়াই এবং সেইটা তারই একটা ব্যক্তিগত ইনিংস, ভালো ইনিংস হয়ে থাকবে এমনটাই মনে হচ্ছিল। ঢাকা ক্যাপিটালস এরপরও উইকেট হারিয়েছে এবং সেটা বললাম লাস্ট ২ ওভারের যে হিসাব, সেই হিসাবের সময় ঢাকার আসলে কোনো রকম কোনো চান্স ছিল না। শামীমের কারণে সেইটা একটা খুবই রিয়েলিস্টিক চান্স হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তিনি আর পারেননি। ট্র্যাজিক হিরোই তিনি হয়ে গিয়েছেন।
তাহলে এই যে ম্যাচটা যেইখানে সিলেট টাইটান্স ৬ রানে হারালো ঢাকা ক্যাপিটালসকে, সেইখানে টার্নিং পয়েন্টের হিসাবে আমি বলছিলাম ৩ টা বিষয়। এক বলের বিষয় হচ্ছে গিয়ে ওই যে লাস্ট বলে ছক্কা মারতে পারলে খেলাটা সুপার ওভারে চলে যেত। আগের ২ ওভারের যেই হিসাব সেই ইকুয়েশন মাথায় রাখলে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার ২ যেটা ২৪ বলের হিসাব আজমতুল্লাহ ওমর যে যেই ইনিংসটা সেই ইনিংসটাই আসলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্সের স্কোরটা ১৭৩ পর্যন্ত নিয়ে গেছে। এবং নাম্বার 3 যেইটা সেটা হচ্ছে গিয়ে ওই যে ১০ বলের মধ্যে ৪ টা উইকেট তুলে নেয়া সিলেট টাইটান্সের, সেইখানেই ঢাকার ইনিংসটা একেবারে মুখ থুবড়ে পড়ার দশা হয়েছিল। এই ৩ টার মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে আজমতুল ওমর জয়ের ইনিংসটাই। সত্যিকার অর্থে। কারণ ওই ইনিংসটাতে স্কোরটা অত বড় জায়গায় গিয়েছে। তিনি লাইভ গুলো পেয়েছেন সেইটাকেও এর মধ্যে ইনক্লুড ধরতে পারেন। টার্নিং পয়েন্টের হিসাবে সেই জায়গাটাতে ধরতে পারেন। অবভিয়াসলি বাকি যে আমি হিসাবটা বললাম ১০ বলের হিসাব, ১ বলের হিসাব সেগুলো তো রয়েছেই। কিন্তু ঢাকা ক্যাপিটালস যে ওই স্কোরটা তাদের বিপক্ষে সিলেট টাইটান্স নিয়ে গিয়েছিল ১৭৩ পর্যন্ত, তাতে আজমতুল্লাহ ওমর জায়ের, যিনি এই ম্যাচেই ১ম খেলতে নেমে ২৪ বলে ৫০ রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন এবং ৩ টা উইকেটও তিনি পেয়েছেন এবং এই বিশ্বের কেন তিনি অন্যতম সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার সেটার ছাপ রেখেছেন। তার ওই ব্যাটিং ইনিংসটাই লাইভ সহ ইনক্লুডেড যেটা, সেটাকেই আমার কাছে এই সিলেট টাইটান্সের টানা ২য় জয়ের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে শামীম পাটোয়ারির ওই ব্রিলিয়ান্ট এফোর্ট সত্ত্বেও।